দেখো সাধারণত মেটাল এবং নন মেটাল এর মধ্যে যে বন্ধন হয় বন্ধন মানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন। বন্ধন মানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন। যে বন্ধন হয় তাকে আমরা বলবো আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং। ধাতু এবং অধাতুর মধ্যে ইন জেনারেল সাধারণত কি হয় মেটাল আয়নিক বন্ডিং হয়। তো এর আগে আমরা বন্ধন কিভাবে হয়, বন্ধনের প্রকারভেদ, কজ অফ বন্ডিং তা পড়ায় ফেলছি। আজ আমরা পড়ব আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের প্রথম শর্ত হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন কেন হয়। তার প্রথম যুক্তি হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হয় কারণ ধাতু এবং অধাতুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি থাকে। কেন আয়নিক বন্ধন হয় সবাই লেখো। কারণ ধাতু এবং অধাতুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সর্বাধিক। পার্থক্যটা কি হয় সর্বাধিক হয়। আর দুটা একটা ধাতু একটা অধাতু সম্পূর্ণ তারা ডিফারেন্ট, একটা আরেকটা থেকে আলাদা। দে আর নট সিমিলার। তারা সম্পূর্ণ একটা আরেকটা থেকে কি আলাদা। দুটো বিপরীত ধরনের পদার্থের মধ্যে আকর্ষণের ফলে আয়নিক বন্ডিং হয়। এক্ষেত্রে স্থিতিশীলতার স্বার্থে দেখা যায় ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দেয় এবং তারা অক্টেট বা অষ্টক লাভ করে। আর অধাতুগুলো দেখা যায় সে ইলেকট্রনটা রিসিভ করে, অ্যাকসেপ্ট করে এবং তারা নেগেটিভ চার্জে উন্নীত হয়। এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যার ফলে আমরা কি পাই? আমরা পাই আয়নিক যৌগ এবং যে বন্ধন হয় তাকে আমরা বলবো কি আয়নিক বন্ধন। তো কথাটা সবাই ইনভার্টেড কমার মধ্যে লেখো যে স্থিতিশীলতা অর্জনের জন্য ইনভার্টেড কমার মধ্যে সবাই লিখো স্থিতিশীলতা অর্জনের জন্য ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিবে আর অধাতুগুলো কি ইলেকট্রন গ্রহণ করবে। এটাকে বলা হয় ইলেকট্রনের স্থানান্তর। ইংরেজিতে বলা হয় এটাকে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। আয়নিক বন্ডিংয়ে কি হবে? কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। এবং ধাতুগুলো কি হয়ে যাবে? ধাতুগুলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অধাতুগুলো কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কখন? ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিবে আর অধাতুগুলো ইলেকট্রন কি করবে? রিসিভ করবে। এবং ধাতু অধাতুর মধ্যে কি হবে? আয়নিক বন্ডিং। কেমন? তাহলে স্থিতিশীলতা অর্জনের জন্য ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে বন্ধন হয় তাকে ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক বন্ধন বলা হয়। এক্সাম্পল হিসেবে আমি দেখাতে পারি, যেমন ধর সোডিয়াম একটা মেটাল, তার আউটার মোস্ট ইলেকট্রন হচ্ছে 281, এর একটা ইলেকট্রন থাকে। আর ক্লোরিনের ক্ষেত্রে
দেখা যায় 287, আউটারমোস্ট ছেলে ইলেকট্রন 1 2 3 4 5 6 7, ঠিক আছে। দেখা যায় সোডিয়াম একটা ইলেকট্রন ওকে দিয়ে দেয়, এই ইলেকট্রন ট্রান্সফারকে আমরা বলবো কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। এখানে ইলেকট্রনের কি হবে? কমপ্লিট ট্রান্সফার হবে এবং ধাতু ইলেকট্রন ছেড়ে পজিটিভ চার্জ হয়ে যাবে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে পরিণত হবে এবং পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে চার্জ আয়নস, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, বৈদ্যুতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। এই জন্য আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী, কারণ তাদের মধ্যবর্তী আকর্ষণ সর্বাধিক এবং দূরত্ব কি সর্বনিম্ন। আয়নিক বন্ধনে পরমাণুগুলোর আকর্ষণ সর্বাধিক এবং দূরত্ব কি সর্বনিম্ন। এই জন্য আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী বন্ধন এবং এই আকর্ষণ বলতে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রো মানে কি বৈদ্যুতিক, স্ট্যাটিক মানে কি স্থির, আর আকর্ষণ বল অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। আর সোডিয়াম ক্লোরাইড কি একটা আয়নিক কম্পাউন্ড। তা আয়নিক যৌগ কার মধ্যে হচ্ছে? মেটাল আর কি নন মেটাল, নন মেটাল। এদের মধ্যে ইলেকট্রন স্থানান্তর, কি স্থানান্তর? কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। ইলেকট্রনের কি হচ্ছে? কমপ্লিট ট্রান্সফার। কি হয়ে যাবে? মেটাল প্লাস আর নন মেটাল কি হবে? নন মেটাল মাইনাস। এই প্লাসে মাইনাসে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে এম, নন মেটাল এম, এই দুটার মধ্যে কি হবে? প্লাস মাইনাসে আয়নিক বন্ড হবে। কি হবে? আয়নিক বন্ড। তো এই জিনিসগুলো সবাই তুলো খাতায়, দ্রুত তুলো, কুইক। আচ্ছা, তারপর লেখো আয়নিক যৌগের লুইস ডট গঠন। এটা তুলছে সবাই? তুলো, দ্রুত তুলো। তারপর লেখো আয়নিক যৌগের লুইস ডট গঠন। আয়নিক যৌগের লুইস ডট গঠন। আয়নিক যৌগের, বুঝেছ? আয়নিক যৌগের লুইস ডট গঠন, এটা মুছে দিলাম। বিজ্ঞানের লুইস প্রথম আয়নিক যৌগগুলোকে, আচ্ছা যোজনী তো চিনো, একটা পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনই তার যোজনী। যেমন এস ব্লক মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে 1s1, সকল এস ব্লক আমরা যারা জানি, এস ব্লক, তারপরে এখানে কি থাকবে? পি ব্লক, তারপরে এখানে কি থাকবে? ডি ব্লক, এখানে কি থাকবে? এফ ব্লক। এরা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এরা সবাই, এদের ভ্যালেন্সি কত? এদের ভ্যালেন্সি 1, কারণ সহজে এরা একটা করে ইলেকট্রন ছাড়তে পারে। এদের জেনারেল ইলেকট্রন কনফিগারেশন কি? NS1। আর এরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের সবার ইলেকট্রো ভ্যালেন্সি হচ্ছে 2, NS2। এরা সহজে কত ইলেকট্রন ছাড়ে? 2টা। আর এরা সবাই কি? মেটাল। এরা সবাই কি? মেটাল। আর এইদিকে থাকে নন মেটাল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর এদিকে থাকে কি? অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলিনিয়াম। আর এখানে থাকে আর্সেনিক, আর কি? অ্যান্টিমনি। আর এদিকে থাকে অ্যান্টিমনি, আর্সেনিক আর জিন, টিন থাকে আর লেড থাকে। এরা আয়নিক কম্পাউন্ড তৈরি করে, এই যে এরা কিন্তু মেটালিক প্রপার্টিজ দেখায়। পি ব্লক মৌল কিন্তু মেটাল। কারা? উপর থেকে নিচ বরাবর পর্যায় সারণীর ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। আর্সেনিক মেটাল, টিন কি? মেটাল, লেড কি? মেটাল।
আর এদিকে কি এরা হচ্ছে কি মেটাল। এই মেটাল আর এই যে অক্সিজেন, সালফার, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি নন মেটাল। এই মেটাল এবং নন মেটালের মধ্যে আয়নিক বন্ডিং হবে। এরা সহজে ইলেকট্রন ছেড়ে দিবে আর এরা সহজে ইলেকট্রন কি গ্রহণ করবে। কেন? স্থিতিশীলতার জন্য তারা ইলেকট্রন ছাড়বে অথবা গ্রহণ করবে। কারণ দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কি সর্বাধিক। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণেই তারা আয়নিক বন্ধনে যাবে। বুঝতে পারছি? এখন আমি এই ধাতুগুলোর সাথে এই অধাতুগুলো যোগ করে আমরা আয়নিক বন্ধন দেখাবো লুইস ডট গঠনে, তাদের ভ্যালেন্সি দেখিয়ে, যোজনী দেখিয়ে। সকল গ্রুপ 1-এর যোজনী কি থাকবে? 1। সর্বশেষ কক্ষপথে ডট করে থাকবে 1টা। সকল মিথ ধাতুর শেষ কক্ষপথে ইলেকট্রন করে থাকবে 2টা। আর সকল হেলোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন তো করে থাকবে 7টা। আর এদের করে থাকবে 6টা। এরকম এভাবে ডট ডট দেখিয়ে আমরা ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার দেখাবো। ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিবে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করবে। ধাতুগুলো ধনাত্মক চার্জে যাবে, অধাতুগুলো ঋণাত্মক চার্জে যাবে। ধনাত্মক ঋণাত্মক চার্জের মধ্যে কি করবে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ফলে কি হয়ে যাবে? আয়নিক যৌগ। কি হবে? আয়নিক যৌগ। তো সবাই এখন লেখো এটা যে লুইস ডট গঠন। হিম বুঝতেছ? না বুঝলে প্রশ্ন করতে পারো। আলো আসতেছে, ব্লার হচ্ছে বারবার। আচ্ছা, এখন লেখো যে লুইস ডট গঠন। লুইস ডট গঠন। তাহলে আবার সেট আপটা দাও যদি প্রবলেম হয়। লুইস ডট গঠন অন অফ করে আবার সেট আপটা দাও। আচ্ছা, আমি ধরো পটাশিয়াম এর ইলেকট্রন কত? 19। তো 2 8, তারপর কি 8 1। আউটার মোস্ট একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে। আবার ব্রোমিনের শেষ কত কত ইলেকট্রন আছে? 6টা। এই পটাশিয়াম একটি ইলেকট্রন কি ব্রোমিনকে দিয়ে দিবে। তখন কি হবে? কমপ্লিট ট্রান্সফার হবে। পটাশিয়াম হবে K+ আর ব্রোমিন হবে কি ব্রোমাইড মাইনাস। এই দুটার মধ্যে কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। কি বন্ধন হবে? পটাশিয়াম ব্রোমাইড, একটা আয়নিক যৌগ পটাশিয়াম ব্রোমাইড। 6টা, ওর তো 7টা থাকে আর একটা পাইলো 8টা হলো। ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, এদের কি 7টা করে ইলেকট্রন থাকে। তারপর ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা? 2টা। 2টা ক্লোরিন 1 2 3 4 5 6 7। আরেকটা ক্লোরিন এদিকে 1 2 3 4 5 6 7। একটা ম্যাগনেসিয়াম এদিকে দিল, আরেকটা ম্যাগনেসিয়াম কি এদিকে দিল। ফলে কি দেখা যাবে? দেখা যাবে ম্যাগনেসিয়াম 2+ আর 2 ক্লোরাইড মাইনাস। এই দুটোর মধ্যে কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এবং যে যৌগ তার নাম কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা কি আয়নিক। কিন্তু এই লবণটা কি? এটা একটা আয়নিক কম্পাউন্ড সল্ট, যেখানে ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এই লবণকে আমরা বলবো 1:2 সল্ট। আর এই লবণকে আমরা বলবো কি 1:1 সল্ট। কারণ এটা দ্রবণে একটা পটাশিয়াম আয়ন দিবে এবং একটা কি ব্রোমাইড আয়ন দিবে। আর এটা দ্রবণে একটা ক্যাটায়ন দিবে আর 2টা কি দিবে? অ্যানায়ন দিবে। এই জন্য এই সল্টকে আমরা বলতে পারি 1:2 সল্ট। আর এই সল্টকে আমরা বলতে পারি 1:1 সল্ট। এরকম আরও লবণ হয়। একটা প্রশ্ন অনুধাবনমূলক অনেকবার আসছে, সেটা হচ্ছে দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক। প্রশ্নটা সবাই লেখো, প্রশ্নটা প্রচুর পরীক্ষায় আসছে। দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক। তাতেই লেখো দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক। দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক। ইম্পর্টেন্ট প্রশ্ন।
প্রচুর জিজ্ঞেস করা হয়েছে, দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক যৌগ। তো এখানে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কিন্তু একটা উভয়ধর্মী অক্সাইড। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা আয়নিক কেন তা আমরা লুইস ডট গঠনে দেখব। আমরা পড়তেছি কি লুইস ডট গঠন। একটা কথা, এই ডট না দিয়ে আমি যদি একটাকে ডট দিয়ে দেখাইতাম, যেমন অ্যালুমিনিয়াম, এখানে কয়টা অ্যালুমিনিয়াম? দুইটা, একটা অ্যালুমিনিয়াম আর একটা অ্যালুমিনিয়াম। অক্সিজেন কয়টা? তিনটা। এই যে একটা অক্সিজেন আর একটা অক্সিজেন আর একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন। এদের ভ্যালেন্সি কত? অ্যালুমিনিয়াম 13, 283। অক্সিজেন কত? 26। এটা অ্যালুমিনিয়ামের জন্য, এটা কি অক্সিজেনের জন্য। এর আউটার মোস্ট শেল ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা। এর কয়টা? একটা, দুইটা, তিনটা। এর 6টা। ভ্যালেন্সি কত? 6। এর ভ্যালেন্সি কত? 3। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তার অক্টেটের জন্য ইলেকট্রন কয়টা লাগে? 2টা। আর এক অক্টেট 2টা। এর প্রত্যেকটা কয়টার অক্সিজেন কয়টা করে ইলেকট্রন লাগে? 2টা। এই 2টা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দিবে। এই 2টা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দিবে। আর এই একটা আর এই একটা, এই 2টা মিলে ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দিবে। আচ্ছা, একটা কথাটা হচ্ছে এখানে অক্সিজেনের ভ্যালেন্সি বা যোজনী ডট দিয়ে দেখাইছে, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সিও কি ডট দিয়ে দেখাইছে। আমি যদি ডট না দিয়ে এগুলোকে ডট দেখাতাম আর এগুলোকে ক্রস দেখাইতাম, তাহলে এই থিওরির নাম হয়ে যেত লুইস ডট অ্যান্ড ক্রস স্ট্রাকচার। কী হইতো? লুইস ডট অ্যান্ড ক্রস স্ট্রাকচার। তখন এগুলোকে ডট দিতাম, এগুলোকে কি ক্রস দিতাম। কিন্তু আমি যেহেতু বলেই ফেলছি লুইস ডট গঠন, এই জন্য সবগুলাই ডট, ক্রসও দেখানো যায়। কেমন? তা আমি ডট দেখাচ্ছি, তো ডট দিয়ে দেখাই। তো এখানে কী হবে? অ্যালুমিনিয়ামগুলো ইলেকট্রন ছাড়বে, 2টা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছাড়বে। আর 3টা অক্সিজেন প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন কি রিসিভ করবে। সেও হয়ে যাবে কি অক্টেট, 2টা করে রিসিভ করলে কি অক্টেট হয়ে যাবে। আর সে 3টা করে ইলেকট্রন ছাড়লে কি সেও পাওয়া যাবে কি নিয়ন ইলেকট্রন বিন্যাস, সেও পাবে কি নিয়ন ইলেকট্রন বিন্যাস। এবং এই ক্যাটায়ন এই অ্যানায়নকে পরস্পর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সে আকর্ষণ করবে। আয়নিক বন্ধনের আরেকটা নাম কি ইলেকট্রোভ্যালেন্ট। কারণ কি এখানে ভ্যালেন্সি তৈরি হচ্ছে কীভাবে? ইলেকট্রন ডোনেট করে আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। এই জন্য ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করতেছে। এই জন্য এর আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। কারণ ভ্যালেন্সিটা তৈরি হচ্ছে ইলেকট্রন ছেড়ে অথবা কি গ্রহণ করে, ইলেকট্রন ছেড়ে অথবা কি গ্রহণ করে। এটাকে আমরা বলবো এখানে আকর্ষণের নাম কি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। যৌগ কি হবে? Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা কি একটা আয়নিক কম্পাউন্ড। এটা একটা আয়নিক কম্পাউন্ড। আমি তো তাই বুঝাইলাম। লিখার মধ্যে লিখবা যে কথাগুলো বলছি। কি কথাগুলো বলছি বলো তো? কথাগুলো কি বলছি? যে ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে। ধাতুগুলো ক্যাটায়নে পরিণত হয় আর অধাতুগুলো কি অ্যানায়নে পরিণত হয়। এই ধাতু এবং অধাতুর ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলবো কি আয়নিক বন্ধন। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ। শ্রেয়া বুঝছ? তারপর লেখো আয়নিক বন্ধনের পূর্ব শর্ত। কোন কোন শর্তে আয়নিক যৌগগুলো আয়নিক? শর্ত সবাই লেখো। আয়নিক বন্ধনের পূর্ব শর্ত। কেমন? আয়নিক বন্ধনের পূর্ব শর্ত। এর আগের ক্লাসে আমি দেখাইছি তোমাদের যে বন্ধনের পূর্ব শর্ত কি? লোয়েস্ট এনার্জি হাইয়েস্ট স্টেবিলিটি। বন্ধনের পূর্ব শর্ত, যে কোনো বন্ধনের শর্ত কি? স্টেবিলিটি, স্থিতিশীলতা। স্টেবিলিটি কি হবে?
হাইয়েস্ট, স্টেবিলিটি কী হবে? সর্বোচ্চ, হাইয়েস্ট, হাইয়েস্ট স্টেবিলিটি। আর কি? লোয়েস্ট, লোয়েস্ট কি? এনার্জি। এনার্জি যত কম হবে, এনার্জি যত কম হবে, স্টেবিলিটি কি তত বেশি হবে, আর বন্ধনও কি তৈরি হবে। তা আয়নিক বন্ধনে আমরা দেখতেছি কে কে পার্টিসিপেট করতেছে? মেটাল, ধাতু, মেটাল। বি, বি কি? নন মেটাল। তো পূর্ব শর্ত কেমন হওয়া উচিত একটু চিন্তা করো। পূর্ব শর্ত কেমন হওয়া উচিত? ধ্যান দাও কথাটার দিকে। এই মেটালগুলো যদি ইলেকট্রন খুব সহজে ছেড়ে দেয়, গ্যাসিয়াস অবস্থায় ইলেকট্রন সহজে ছেড়ে দেয়, তখন কি M+ হয়। আর নন মেটালগুলো Nm, নন মেটালগুলো যদি গ্যাসিয়াস অবস্থায় খুব সহজে খুব বেশি শক্তি দিয়ে ইলেকট্রন গ্রহণ করে, তখন কি নন মেটাল মাইনাস হয়। এদের মধ্যে তো বন্ধনে কি হয়? M আর কি নন মেটাল মাইনাস, এই প্লাসে মাইনাসে কি হয়? আয়নিক যৌগ হয় না। তাহলে পূর্ব শর্তের প্রথম কথা হচ্ছে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান, তারা ধনাত্মক আয়নে কখন পরিণত হয়? যখন সে ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন ছাড়ার শক্তিকে আমি কি বলি? আয়নীকরণ শক্তি। বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তির স্তর থেকে একটা ইলেকট্রন সরিয়ে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি আমার কি দিতে হয়, শক্তি এখানে আমার খরচ করতে হয়। তাহলে একটা কথা, আমার কাজ কি? সিস্টেম থেকে শক্তি কমানো, সিস্টেমে কি শক্তি কমানো। সেই জায়গায় যদি আমি শক্তি দেই, তাহলে সিস্টেমটা কি খারাপ হবে না? তো সিস্টেমে যত কম শক্তি দেওয়া যায় ততই তো ভালো। তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি হলে ভালো না কম হলে ভালো? কম হলে ভালো। কারণ আয়নীকরণ শক্তির মান যত কম হবে, আয়নীকরণ শক্তির মান যত কম হবে, মেটালিক প্রপার্টিস কি তত বেশি হবে। কারণ ধাতুগুলো সহজ ইলেকট্রন ছাড়তে পারবে, আর যে ধাতু যত সহজ ইলেকট্রন ছাড়তে পারে সে তত বেশি মেটালিক, সে তত বেশি ধাতব। এই জন্য আমরা যদি দেখি পর্যায় সারণীতে লিথিয়াম, এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, কারণ এর আকার সবচেয়ে ছোট, এর নিউক্লিয়াস অনেক সংঘবদ্ধ, এখান থেকে একটি ইলেকট্রন সরানো কি অনেক কঠিন। যত নিচের দিকে যাও, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, উপর থেকে যত নিচের দিকে যাও আকার কি তত বাড়ে। ফলে নিউক্লিয়াস থেকে পরমাণুর নিউক্লিয়াস থেকে দূরত্ব কি বাড়ে, এখান থেকে ইলেকট্রন সরাইতে কি কম শক্তির প্রয়োজন। আর আয়নীকরণ শক্তি যত কম হবে, আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। তো এই মেটালগুলোর মধ্যে কোন মেটালটা, কোন মৌলটা আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? সিজিয়াম। সিজিয়ামের আয়নীকরণ শক্তি কি সবচেয়ে কম। এই জন্য সিজিয়াম কি সবচেয়ে বেশি কি মেটালিক, মেটালিক। এই জন্যই সিজিয়ামকে লিখে রাখো খাতায়, সিজিয়াম ধাতুকে সোলার সিস্টেমে হ্যাঁ ব্যবহার করা হয়, সৌরবিদ্যুতে ব্যবহার করা হয়। কাকে? সিজিয়ামকে। কারণ সিজিয়ামকে যদি আমরা সোলার প্লেনে রাখি, হ্যাঁ, তাহলে লাইট পড়ার সাথে সাথেই ফটো ইলেকট্রিক ইফেক্ট কাজ করে, লাইট পড়ার সাথে সাথে ইলেকট্রন বেরিয়ে যায়, আর ইলেকট্রনের প্রবাহ কি বিদ্যুৎ। এই জন্যই সিজিয়ামকে ব্যবহার করা হয় কি সোলার সিস্টেমে ব্যবহার করা হয়। আর উপর থেকে নিচ বরাবর কি আয়নীকরণ শক্তির মান কি কমতে থাকে। সে এক নম্বর কথা, আয়নিক বন্ধনের পূর্ব শর্ত তিনটার মধ্যে 1 নম্বর কথা সবাই লেখো। 1 নম্বর কথা কি? 1 নম্বর কথা হচ্ছে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান যত কম হবে, ধাতুগুলোর লিখো সবাই, আয়নীকরণ শক্তির মান যত কম হবে, শক্তির মান কি আমার আয়নীকরণ শক্তিতে শক্তি দিতে হয়। আয়নীকরণ শক্তি কি যেখানে আমার শক্তি দিতে হয়, শক্তি আমি যত কম দিব সিস্টেম কি তত বেশি স্টেবল হবে। শক্তি আমি যত কম দিব সিস্টেম কি তত বেশি স্টেবল হবে। এই কথাটা লেখো, ধাতুগুলো আয়নীকরণ শক্তির মান যত কম হবে, আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে।
আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। ধাতুগুলির আয়নীকরণ শক্তির মান যত কম হবে, কারণ আয়নীকরণ শক্তিকে আমি শক্তি দিচ্ছি, তো শক্তি আমি যত কম দিব আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে, কারণ এনার্জি কী হবে লয়েস্ট, সিস্টেম কী হবে লয়েস্ট এনার্জি। তো এর হচ্ছে প্রথম কথা। তো দ্বিতীয় কথা কি, এর হচ্ছে ধাতুর কথা গেল। দ্বিতীয় কথা কি, অধাতুগুলো কী করে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করাকে আমরা কি বলি ইলেকট্রন আসক্তি। তো অধাতুগুলোর ইলেকট্রন আসক্তি যত বেশি না কম হবে। ইলেকট্রন আসক্তি কি, বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন সংযোগ করে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে, তাকে কোন আয়ন ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তিটা বেরিয়ে যাবে উদ্ভব হবে। তো শক্তি যত বেরিয়ে যাবে ততই তো সিস্টেম স্টেবল হবে। তা ইলেকট্রন আসক্তির মান কি যত বেশি হবে, ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে আয়নিক বন্ধন কি তত বেশি শক্তিশালী হবে। কারণ ইলেকট্রন আসক্তিতে শক্তি কি বেরিয়ে যায়, সিস্টেম থেকে শক্তি যত বেরিয়ে যাবে সিস্টেম কি তত বেশি কী হবে স্টেবল হবে। তো দ্বিতীয় শর্ত কি, অধাতুগুলোর ইলেকট্রন আসক্তি যত বেশি হবে তা শক্তি তত বেশি বেরিয়ে যাবে। তো অধাতুগুলোর ইলেকট্রন আসক্তি যত বেশি হবে অধাতুগুলোর ইলেকট্রন আসক্তি যত বেশি হবে আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। এটা হচ্ছে 2 নম্বর কথা। 1 এবং 2। 3 নম্বর কথাটা আরও গুরুত্বপূর্ণ। এই গল্প কম, একদম সাইলেন্স। প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, মনোযোগ চাই। তুমি ওই পাশে গিয়ে বসো, জায়গা দাও ওকে। ভিতরে যাও, একদম ভিতরে যাও। তুমি একদম ভিতরে যাও, মনোযোগ চাই। তারপর লেখো সিদে লেখো, এই যে ধাতব ক্যাটায়ন, ধাতুগুলো কী তৈরি করছে ক্যাটায়ন, আর অধাতুগুলো কী করছে অ্যানায়ন। এই ধাতব ক্যাটায়ন এবং অ্যানায়নকে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বলে কি করবে আকর্ষণ। ফলে যে শক্তিটা বেরিয়ে যাবে এটাকে আমরা বলবো ল্যাটিস শক্তি। 3 নম্বর লেখো সাদ। 3 নম্বর লেখো, ধাতু এবং অধাতুর ক্যাটায়ন এবং অ্যানায়নের সংযুক্ত ল্যাটিস শক্তি সবচেয়ে বেশি হতে হবে। লেখো, ধাতব ক্যাটায়ন এবং অধাতব অ্যানায়নের সংযুক্ত ল্যাটিস শক্তি বুঝাচ্ছি। ল্যাটিস শক্তি কি, ল্যাটিস শক্তি যত বেশি হবে আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। এখন আলাদাভাবে লেখো ল্যাটিস শক্তি। তাহলে আমার 3টা কথা কি, এই মনোযোগ চাই, শোনো। প্রথম কথা কি, ধাতুগুলো যত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে, ইলেকট্রন ছেড়ে কি ধনাত্মক আয়নে পরিণত হবে। দ্বিতীয় কথা কি, অধাতুগুলো যত দ্রুত ইলেকট্রন রিসিভ করতে পারবে, মানে ইলেকট্রন আসক্তি কি যত বেশি হবে। ধাতুগুলোর আয়নীকরণ শক্তি যত কম হবে আর অধাতুগুলো ইলেকট্রন আসক্তি কি যত বেশি হবে তত সিস্টেম থেকে এনার্জি বেড়ে যাবে। এই যে ক্যাটায়ন তৈরি হলো, এই যে অ্যানায়ন তৈরি হলো, এরা সংযুক্ত হইলে একটা শক্তি বেরিয়ে যাবে। সংযুক্ত হইলে তারা ল্যাটিস বা ক্রিস্টাল ক্যালাস তৈরি করে। ক্যাটায়ন এবং অ্যানায়ন সংযুক্ত হলে একটা কঠিন যৌগ তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড। এই কঠিন যৌগ তৈরি করতে যে শক্তিটা বেরিয়ে যায় সেই শক্তিকে আমরা বলবো কি ল্যাটিস শক্তি। তো ল্যাটিস শক্তি যত বেশি হবে সিস্টেম থেকে শক্তি কি তত বেরিয়ে যাবে। তো সিস্টেম থেকে যত শক্তি বেরিয়ে যায় নিম্ন শক্তি তত বেশি লাভ হয়। আর নিম্ন শক্তি লাভ মানে কি হায়েস্ট স্টেবিলিটি। তা আয়নীকরণ শক্তি কম হইতে হবে, ইলেকট্রন আসক্তি কি বেশি হইতে হবে, আর ল্যাটিস শক্তিও কি বেশি হইতে হবে। এই 3টা পূর্ব শর্ত। তো এখন তোমরা নতুন পেজে নতুনভাবে লেখো ল্যাটিস এনার্জি। খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ল্যাটিস এনার্জি? ল্যাটিস এনার্জি
হোয়াট ইজ ল্যাটিস এনার্জি? সবাই লেখো। বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায়, খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষায় প্রচুর আসে, জ্ঞানমূলকে অনুধাবনমূলকে প্রচুর পরীক্ষায় আসে। ল্যাটিস শক্তি, ল্যাটিস ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি লেখো সবাই। বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায়, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় ধাতব ক্যাটায়ন, ধাতব ক্যাটায়ন, ধাতুগুলো কি ক্যাটায়ন তৈরি করে না? এবং এবং অধাতব অ্যানায়ন, অধাতব অ্যানায়ন, অ্যানায়ন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে, পরস্পরের সাথে সংযুক্ত হয়ে, সাথে সংযুক্ত হয়ে, পরস্পরের সাথে সংযুক্ত হয়ে, সংযুক্ত হয়ে আয়নিক যৌগের, আয়নিক যৌগের, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, আয়নিক যৌগের এক মৌল, এক মৌল স্ফটিক ক্যালাস, ক্রিস্টালাইন, স্ফটিক মানে কি? ক্রিস্টাল ক্যালাস, স্ফটিক ক্যালাস, ক্রিস্টালাইন সলিড, এটাকে কি বলি আমরা? ক্রিস্টালাইন সলিড, সলিড। স্ফটিক ক্যালাস তৈরি করতে যে শক্তির উদ্ভব হয়, তৈরি করতে যে শক্তির উদ্ভব হয়, যে শক্তির উদ্ভব হয়, উদ্ভব হয়, তাকেই ল্যাটিস শক্তি বলা হয়। তাকে আমরা কি বলবো? তাকেই ল্যাটিস শক্তি বলা হয়, ল্যাটিস শক্তি। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, সবাই তুলো, ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে। উদাহরণ দিচ্ছি, ব্লাডটার হচ্ছে নাকি বারবার? হ্যাঁ, আমি তাকালে এদিকে হয়, এটা কোন ধরনের কথা? আচ্ছা দেখো, ব্লাড নিয়ে দেখতে হবে, একটু কষ্ট তো করতেই হবে। এদিকে তাকাও, তাহলে দেখো এই যে সোডিয়াম গ্যাস, গ্যাসিয়াস অবস্থায় একটা ইলেকট্রন ছেড়ে দিল, Na প্লাস গ্যাস হয়েছে, ইলেকট্রন কি ছেড়ে দিচ্ছে, এখানে ড্যালেজ কি হবে? এখানে ড্যালেজ হবে পজিটিভ। কেন পজিটিভ হবে? এখানে শক্তি আমি দিব, কারণ আয়নিকণ শক্তি, এটা যত কম হবে তত ভালো হবে। তারপর কি? ক্লোরাইড, ক্লোরিন গ্যাস, ওই ইলেকট্রনকে রিসিভ করবে, রিসিভ করে কি হবে? ক্লোরাইড মাইনাস গ্যাস, এখানে ড্যালেজ কি হবে? নেগেটিভ, শক্তি কি বেরিয়ে যাবে। এই যে সোডিয়াম প্লাস গ্যাস তৈরি হলো, আর এই যে ক্লোরাইড মাইনাস গ্যাস তৈরি হলো, এই দুটো একত্রে সংযুক্ত হয়ে এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে গ্যাস, এখান থেকেও কি ড্যালেজ কি হয়ে যাবে? মাইনাস নেগেটিভ। এটাকে আমরা বলবো কি? ল্যাটিস। যে শক্তিটা বেরিয়ে যাবে, এই যে শক্তিটা বেরিয়ে যাবে, মাইনাস কোনো ভ্যালু না, বোঝাচ্ছে কি শক্তি সিস্টেম থেকে কি বেরিয়ে যাচ্ছে। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সংযুক্ত হয়ে এক মোল, এই যে এক মোল, এক মোল ক্রিস্টাল ক্যালাস সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে যে শক্তিটা বেরিয়ে যাবে সিস্টেম থেকে, এই এক মোল তৈরি করতে বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায়, দেখো সংজ্ঞাটা দেখো, বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায়, হ্যাঁ, ধাতব ক্যাটায়ন এবং অধাতব অ্যানায়ন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে আয়নিক যৌগের এক মোল স্ফটিক ক্যালাস তৈরি করতে যে শক্তিটা কি বেরিয়ে যায়, মাইনাস কি বেরিয়ে যায়, তাকে আমরা কি বলবো? ল্যাটিস শক্তি। বুঝছো সবাই? উদ্ভব আর বেরিয়ে যাওয়া তো একই কথা, যে শক্তিটা বেরিয়ে যায় বা যে শক্তিটা উৎপন্ন হয় বা উদ্ভব হয়, একই কথা। এখন আমি বিভিন্ন আয়নিক যৌগের মধ্যে এই তিনটার পার্থক্যের উপর ভিত্তি করে আয়নিক যৌগের, বিভিন্ন আয়নিক যৌগের কোনটা বেশি আয়নিক কোনটা কম আয়নিক তা তুমি কিভাবে বের করবা, তা আমি দেখাচ্ছি। আমি তোমাকে জিজ্ঞেস করি সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইড, এই দুটো যৌগের মধ্যে কে বেশি আয়নিক, তাহলে তুমি কিভাবে বের করবা? তাহলে হেডলাইন দাও, বিভিন্ন আয়নিক যৌগের শক্তির ক্রম, বিভিন্ন আয়নিক যৌগের শক্তির ক্রম, বিভিন্ন আয়নিক যৌগের শক্তির ক্রম। কয়টা বাজে আমাকে একটু বলুন। বিভিন্ন আয়নিক যৌগের, হ্যাঁ আচ্ছা, বিভিন্ন আয়নিক যৌগের শক্তির ক্রম, বিভিন্ন আয়নিক যৌগের শক্তির ক্রম,
বিভিন্ন আয়নিক যৌগের শক্তির ক্রম। বিভিন্ন আয়নিক যৌগের ব্লার হয় যৌগের শক্তির ক্রম। শক্তির ক্রম। আমি এদিকে মেটালগুলো রাখতেছি, এদিকে কি রাখবো? মেটাল। হাইড্রোজেন বাদ দিয়ে কি রাখবো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম রাখলাম। ফ্রেন্সিয়াম রেডিও অ্যাক্টিভ। আর সবচেয়ে নন মেটালগুলো কি রাখবো? এদিকে তাকাও, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কেমন? আমি এখানে ক্লোরিনকে ফিক্স করলাম, ক্লোরিনকে ফিক্স করে ক্লোরিনের সাথে এদের যৌগ তৈরি করলাম। যেমন লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপর কি পটাশিয়াম ক্লোরাইড, তারপর কি রুবিডিয়াম ক্লোরাইড, তারপর কি সিজিয়াম ক্লোরাইড। প্রশ্ন করলাম এই যৌগ কয়টা হলো? 1 2 3 4 5। কে সবচেয়ে বেশি আয়নিক আর কে সবচেয়ে কম আয়নিক? প্রশ্ন, সবচেয়ে বেশি আয়নিক কে? আয়নিক বন্ধনের ক্রম দেখাও। আয়নিক বন্ধনের ক্রম দেখাও। এখান থেকে উদ্দীপক হয়, উদ্দীপক এখান থেকে হয়, এখান থেকে এমসিকিউ হয়। দিস ইজ ফান্ডামেন্টাল পার্ট। এটাকে আমরা ফাজানের রুলস দিয়েও দেখাতে পারি, ফাজানস রুল, এর মাধ্যমে দেখাতে পারি। তাহলে এখানে ফিক্সড কে? অ্যানায়ন, ক্লোরিন। কিন্তু ফিক্সড না কে? ক্যাটায়ন। আমরা জানি 3টা পূর্ব শর্ত আয়নিক বন্ধনের। প্রথম শর্ত কি? প্রথম শর্তে বলে দেয় যে আয়নীকরণ শক্তি যত কম হয় বন্ধন কি তত বেশি শক্তিশালী হয়। আয়নীকরণ শক্তি যত কম হয়, তাই কথাটা লেখো যে আয়নিক বন্ধনের 3টি পূর্ব শর্ত মতে, আয়নিক বন্ধনের 3টি পূর্ব শর্ত মতে, 3টি পূর্ব শর্ত মতে, 3টি পূর্ব শর্ত মতে, 3টি পূর্ব শর্ত মতে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান, আয়নীকরণ শক্তির মান, ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান যত কম হবে, যত কম হবে আয়নিক বন্ধন কি তত বেশি শক্তিশালী হবে। আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে, বেশি শক্তিশালী হবে। আয়নিক বন্ধন তত বেশি শক্তিশালী হবে। তো উপর থেকে নিচ বরাবর আমরা জানি কি আয়নীকরণ শক্তির মান কি কমে। তো সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কার? সিজিয়াম। তো আমরা বলতে পারি সিজিয়াম আয়নীকরণ শক্তির মান কি সবচেয়ে কম। সিজিয়াম প্লাস আয়নীকরণ শক্তির মান কি সবচেয়ে কম। তারপরে কে? রুবিডিয়াম। তারপরে কে? পটাশিয়াম। তারপরে কে? সোডিয়াম প্লাস। আর সবচেয়ে কম কে? লিথিয়াম প্লাস। তা আয়নিক সবচেয়ে বেশি কী হবে? সিজিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি আয়নিক, কারণ তার আয়নীকরণ শক্তির মান কি সবচেয়ে কম। তাই আয়নিক বন্ধন কি সবচেয়ে শক্তিশালী। তারপর কি হবে? রুবিডিয়াম ক্লোরাইড। তারপর কি হবে? পটাশিয়াম ক্লোরাইড। তারপর কি হবে? সোডিয়াম ক্লোরাইড। তারপর কি হবে? লিথিয়াম ক্লোরাইড। তো সবচেয়ে বেশি আয়নিক কে? সিজিয়াম ক্লোরাইড। তা আমি তোমাকে বলি পটাশিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড, যার আয়নীকরণ শক্তির মান যত কম সে তত বেশি কি আয়নিক বন্ধন, আয়নিক প্রকৃতির। বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে আয়নিক প্রকৃতি। একইভাবে তোমাকে আমি বলি সোডিয়ামকে ফিক্স করলাম, তৈরি করলাম সোডিয়াম ক্লোরাইড আর তৈরি করলাম কি সোডিয়াম ব্রোমাইড। এটা একটা উদ্দীপক আকারে আসছিল। এই দুটো যৌগের মধ্যে কে বেশি আয়নিক? উপর থেকে নিচ বরাবর কি ইলেকট্রন আসক্তির মান কি হ্রাস পায়। আমরা জানি কি ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি বেশি। ইলেকট্রন আসক্তি কার বেশি? ক্লোরিন। আর ব্রোমিনের কি কম। তা আমরা বলবো সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়নিক দেন কি সোডিয়াম ব্রোমাইড, কারণ ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচ বরাবর কি হ্রাস পায়। ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচ বরাবর কি হ্রাস পায়। ইলেকট্রন আসক্তি যার বেশি সে তত বেশি আয়নিক। ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কি ব্রোমিন থেকে বেশি, এই জন্য সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়নিক দেন সোডিয়াম ব্রোমাইড। বুঝতে পারছি? এই হচ্ছে বিভিন্ন আয়নিক যৌগের মধ্যে শক্তির ক্রম। তুমি একইভাবে দ্বিতীয় গ্রুপ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের সাথে এখানে তুমি দেখাতে পারো
অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। যেমন ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন, এদিকে তাকাও, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। হ্যাঁ, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের সাথে সালফার, ম্যাগনেসিয়ামের সাথে সালফার, ম্যাগনেসিয়াম সালফাইড তৈরি করে। ক্যালসিয়ামের সাথে সালফার, ক্যালসিয়াম সালফাইড তৈরি করে। তো এরকম এই যৌগগুলোর মধ্যেও আয়নিক বন্ধনের ক্রম দেখানো যায়। এই হচ্ছে আয়নিক বন্ধনের উপর আমাদের প্রাথমিক আলোচনা। আজকের ক্লাস এ পর্যন্তই।